বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে রাজনীতি এমনভাবে ঘেঁটে গুলে গেছে যে রাজনৈতিক পরিবর্তন শুধুমাত্র ধরুন প্রশাসনের ওপর বা বিভিন্ন রাজনীতি সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রভাব ফেলে এরকম নয়। যে বিষয়টা রাজনীতি থেকে শতহাত দূরেও থাকতে পারত সেরকম বিষয়ের ওপরেও এর প্রভাব পড়ে। বাঙালি কি খাবে, কি পড়বে, কাকে পুজো করবে বা কার আরাধনা করবে। ইনফ্যাক্ট ধরুন বাংলার দুর্গাপুজো বা কলকাতার দুর্গাপুজো, তার নাকি আন্তর্জাতিক খ্যাতি এখন। এই কলকাতার দুর্গাপুজোর ওপর এই রাজনৈতিক পট পরিবর্তনের কি বিরাট প্রভাব পড়বে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কারণ পুজো ক্রমশ এগিয়ে আসছে। এই রথের সময় অনেক জায়গায় অনেক বড় পুজোর খুঁটি পুজো হয়ে যায়, অর্থাৎ প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে যায়। এবারে ছবিটা কি, অনেকে এটা নিয়ে ভাবছেন। কারণ কলকাতার অধিকাংশ এই ধরনের বড় বিগ বাজেট পুজোর সঙ্গে যারা জড়িয়েছিলেন, যারা মূল বাজেটের ব্যবস্থা করতেন, তারা সব রাজনৈতিক এবং 99% তারা ক্ষমতা হারানো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের ক্ষমতা তো গেছেই, তাদের সামাজিক মান সম্মানও গেছে অনেক ক্ষেত্রে। কলকাতার অন্তত 15-16টা পুজো আমি এখানে নাম করে আপনাদের বলে দিতে পারি, যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি এই মুহূর্তে জেলে বসে আছে। তো এই পুজোগুলোর পরিণতি কি হবে? এই পুজোগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় অন্যান্য বছর যতটা জাঁকজমক করে পুজো হতো, যে বিগ বাজেটের পুজো হতো, এবারে হবে না। আবার এটাও ঠিক যে পুজো বন্ধ হবে না। যেমন ধরুন উদাহরণ হিসেবে অরূপ বিশ্বাসের পুজো বলে বিখ্যাত সুরুচি, কয়েক দশক ধরে, বিশেষ করে গত 1.5 দশকে সুরুচির রমরমা অনেক বেড়েছে এবং সেখানে প্রাণপুরুষ ছিলেন অরূপ বিশ্বাস। এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে তার যে দুর্গতি, তা থেকে কোনো দুর্গতি নাশিনী তাকে বাঁচাতে পারছে না। ফলে ওখানে যে দুর্গতি নাশিনীর আরাধনা, তাতে যে আড়ম্বর আমরা দেখে অভ্যস্ত, তা এবারে থাকবে না। ইতিমধ্যেই সুরুচি সঙ্গের ভেতরে এলাকার সাধারণ মানুষ ঢুকে পড়েছেন। তাদের ক্ষোভ থেকে খুব স্পষ্ট যে পুজোটা মুষ্টিমেয় কয়েকজন শক্তিশালী মানুষের হাতে ছিল। এর সঙ্গে সাধারণ লোক, ওই অঞ্চলের সাধারণ অধিবাসীদের যোগ প্রায় ছিলই না। সম্ভবত একই কথা বলা যায় সুজিত বসুর পুজো, শ্রীভূমির পুজো নিয়ে। সেখানেও সাধারণ মানুষ যারা আশেপাশে থাকেন, তাদের পুজো ওটা ছিল না। ওই শ্রীভূমি ক্লাবের মুষ্টিমেয় কিছু লোক, তার সঙ্গে তার প্রাণপুরুষ সুজিত বোস, যিনি রাজ্যের মন্ত্রী। শ্রীভূমির পুজো গত 1.5 দশকে একটা আলাদা মাত্রা পেয়েছে এবং সম্ভবত এবছর থেকে আস্তে আস্তে এই তালিকা থেকে শ্রীভূমি সরতে শুরু করবে। একই কথা বলা যায় চেতলা অগ্রণীর জন্য, যেটা ববি হাকিমের পুজো হিসেবে খ্যাত ছিলেন। এগুলো তো আমি বলতে চাইছি যে বড় বড় নামের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এরকম অজস্র পুজো আছে যার সঙ্গে সেই অর্থে এরকম রাজ্যের মন্ত্রীরা যুক্ত হয়তো ছিলেন না, কিন্তু তারপরেও সেই পুজোগুলো কাউন্সিলরদের পুজো ছিল। কালী পুজো তো আছে, কিন্তু সে তো প্রসঙ্গ পরে, আগে দুর্গাপুজোর কথা হোক। রাজডাঙ্গা নব উদয় সংঘ, সুশান্ত ঘোষ, যার গাড়ি উড়িষ্যা সীমান্ত থেকে সিজ করা হয়েছে, ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, সুশান্ত ঘোষ এখনো পালিয়ে বেড়াচ্ছেন। তো নব উদয় সংঘর পুজো যদি সুশান্ত ঘোষের অঙ্গুলি হেলনে হয়ে থাকে এবং তার বাজেট জোগাড় করার দায় সুশান্ত ঘোষ পালন করে এসে থাকেন, তাহলে আজকে এই রাজডাঙ্গা নব উদয় সংঘর পুজো নিঃসন্দেহে তেকাঠি বা চৌকাঠিতে পরিণত হবে। অন্তত যে পুজো, যে আড়ম্বর আমরা দেখে এসছি, তার কাছাকাছি থাকবে না। টালা বারোয়ারি অভিষেক বলে যিনি এর প্রাণপুরুষ, তিনি সম্পূর্ণভাবে রাজ্যের তৎকালীন শাসক দলের সংশ্লিষ্ট। কাশী বোস লেনের পুজো, শশী পাজা, এও তো মন্ত্রীর পুজো হিসেবেই বিখ্যাত ছিল। শশী পাজার পুজো অ্যাফেক্টেড হবেই। বাপ্পাদিত্য, ইনিও কাউন্সিলর, এই মুহূর্তে জেলে। কেন্দুয়া শান্তি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। তো কেন্দুয়া শান্তি সংঘের প্রাণপুরুষ যদি জেলে বসে থাকে, হ্যাঁ, আমি আবার বলছি, স্থানীয় মানুষের সঙ্গে, স্থানীয় লোকজনের সঙ্গে এই পুজোর সম্পর্ক, এই ধরনের পুজোর সম্পর্ক সবসময় একটু কম ছিল। একেবারে ছিল না আমি বলবো না, কিন্তু অধিকাংশ মানুষ এই পুজোর আশেপাশে ঘেঁষতে পারতেন না, বরং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠতো এই পুজোর কদিন। এত ভিড় হতো। শ্রীভূমিতে তো অনেক অভিযোগ করেছেন যে দিনের পর দিন পুজোর সময় তারা এলাকায় ঢুকতে পারেন না, তাদের জন্য আলাদা কার্ড ইস্যু হয়। গাড়ি, যদি বাড়িতে গাড়ি থাকে, সেই গাড়ি ওই সময় বাড়ি অবধি আনা যায় না, বা বাড়িতে যদি আনা থাকে তাহলে বের করা যায় না। রাস্তাঘাটের চেহারা, যারা আপনারা শ্রীভূমির পুজো দেখতে গেছেন, আপনারা বুঝতেই পারছেন যে এই অভিযোগ
অস্বাভাবিক নয়। ওইটুকু জায়গার মধ্যে ওই রকম যদি পুজো করতে হয়, যাতে এরকম কয়েক লক্ষ মানুষের ভিড় হবে, পরিণতি এরকমই হওয়ার কথা। তরুণ দল, বিশ্বজিৎ প্রসাদ, রানা দাস ঠাকুর, কসবার পূর্বাচল শক্তি সংঘ, এগুলো সবই ওই রাজনৈতিক ব্যক্তিদের তত্ত্বাবধানে হওয়া পুজো, তাদের জোগাড় করা বাজেটের পুজো। এই পুজোগুলো, যা কলকাতার অন্তত 80% পুজো, এই পুজোগুলো নানাভাবে অ্যাফেক্টেড হবে। এবং আমার ধারণা কলকাতার পুজো গত বছর পর্যন্ত যে আড়ম্বর হয়েছে এবং যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে, তা এবছর হবে না। কারণ এই অধিকাংশ পুজোগুলোই ওই বিগ বাজেট পুজো হওয়ার সম্ভাবনা কমে যাবে, যদি না মাঝখানে অন্য কোনো বড় পরিবর্তন হয়। যদি হয় সেটাও কোনো রাজনৈতিক হস্তক্ষেপেই হবে। আমি এখনই সেই প্রসঙ্গে যাচ্ছি না, সে যখন হবে বা সেই প্রসঙ্গ আলোচনা করার মতো কোনো কারণ ঘটবে তখনই সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। কিন্তু আজকে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে এই জিনিস, মানে যা দেখে এসে আমরা অভ্যস্ত, কলকাতার পুজো তা ভালোভাবে অ্যাফেক্টেড হবে। ইতিমধ্যেই কতটা এফেক্টেড হবে তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। এই যে শিল্পীরা যারা এই বড় মেগা পুজোগুলো করতেন, যে সমস্ত শিল্পীরা পুজোর আয়োজন করে বিখ্যাত হয়েছেন, তাদের তো এই বাজেটের ওপরে নির্ভর করে তারা তাদের টিম সাজাতেন, বা তাদের নিজেদের রেমুনারেশন, তারা কি রোজগার করবেন, সারা বছরের টাকা এই সময় রোজগার করতেন। এই শিল্পীদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন, কারণ এদেরকে অনেক সময় আগের বছর থেকেই এনগেজ করে রাখা হয়। মানে এবছরের পুজো যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে আগামী বছরের জন্য তাকে আলাদা করে এনগেজ করে দেওয়া হলো। আগামী বছরের না হলে অন্য কেউ এনগেজ করে নেবে, সেই জন্য আগামী বছরের কিছু পয়সা আগাম দিয়ে একটা এই বাজেটের আমরা পুজো করব। অধিকাংশ শিল্পীদের কাছে ওই পুজো কমিটিগুলো জানাতে শুরু করেছে, মাফ করবেন, আমাদের ওই বাজেট থাকবে না। ধরুন কাউকে বলা হয়েছে যে আমাদের আগামী বছরের বাজেট 3 কোটি বলে একজন শিল্পীকে এনগেজ করে রাখা আছে। সেই শিল্পীকে এখন বার্তা দেওয়া হচ্ছে 3 কোটি না, আমরা হয়তো খুব মেরে কেটে 20 লাখ টাকা জোগাড় করতে পারবো, কাজে আমাদের বাজেট 20 লাখের ওপরে যাবে না। এবং এই শিল্পীদের জন্য এটা কিন্তু যথেষ্ট খারাপ একটা সিচুয়েশন। নিঃসন্দেহে তাদের হাতে ভাতে একটা আঘাত আসার মতো সম্ভাবনা। কিন্তু যা হচ্ছে, যেটুকু খবর পাচ্ছি সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং আমার ধারণা এটা আপনারা কেউ অবাকও হচ্ছেন না। আমি তো একের পর এক নাম বলে দিলাম যে পুজোগুলোর ওপরে এফেক্ট পড়বেই। ত্রিধারা, দেবাশিস কুমার প্রাণপুরুষ, তো সেই ত্রিধারার পুজোর যে বাজেট আমরা গত বছর দেখেছি, এবছর সেই বাজেট থাকবে নাকি? কমন সেন্স বলে এটা থাকা সম্ভব না। এরপর যদি থাকে তখন সেটা আমরা খুঁজে দেখবো যে কিভাবে সেটা সম্ভব হলো। টালা প্রত্যয় 7 কোটি টাকার বাজেট ছিল গত বছর, এবছর নাকি মানে 10-12 লাখের মধ্যে পুজো হবে, এরকম ইতিমধ্যেই সেই ক্লাব বলতে শুরু করে দিয়েছে। কারণ ওই টাকাটা তারা ক্লাব মেম্বাররা কোনো রকম হয়তো জোগাড় করতে পারবে। দ্বিতীয় আরেকটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই, যে পুজোর সময় বড় বড় নেতারা যে পুজো করতেন, এই পুজোগুলোতে তারা খরচ করতেন নানাভাবে জোগাড় করে, কর্পোরেটের কাছ থেকে বা চাঁদা হিসেবে লোকজনের কাছ থেকে। কিভাবে জোগাড় করতেন এ নিয়ে আলোচনা করে লাভ নেই, কিন্তু তারাই টাকা জোগাড় করে খরচ করতেন এরকম একটা ধারণা আছে আমাদের। কিন্তু খোঁজখবর করে যা বুঝলাম, তাতে অনেক ক্ষেত্রেই এই পুজোগুলো করে ওই ক্লাবগুলো, এমনকি ওই নেতারাও বিপুল টাকা রোজগার করতেন। বিপুল টাকা রোজগার করতেন। কোত্থেকে আসতো সেই টাকা? বিজ্ঞাপন থেকে আসতো। রাস্তার দুধারে ভরে ব্যানার হোর্ডিং, বড় বড় গেট রাস্তার উপরেই, সেই গেটের ওপরে যাদের বিজ্ঞাপন, তাদের লাখ লাখ টাকা দিতে হতো। অনেক ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়াটাও বাধ্যতামূলক ছিল। অনেক কর্পোরেট, আরে মন্ত্রীর পুজো দে, ওখানে আমাদের নাম তালিকায় থাকবে বলে এগিয়ে যেত। ফলে এই যে বিপুল টাকা আসতো, এর সবটা কিন্তু পুজোর বাজেটে খরচ হতো না। ধরুন মেলা, রাস্তা জুড়ে মেলা, সেই মেলায় যারা দোকান করছে তার জন্য ভাড়া নেওয়া, যে দোকানে বিক্রি হচ্ছে তার পার্সেন্টেজ, সব মিলিয়ে সেই টাকাটা পুজো কমিটির হাতে। দুধারে গোটা এলাকা জুড়ে রাস্তায় যত হোর্ডিং, টাকা পুজো কমিটির হাতে। ফলে অনেক পুজো কমিটি এই পুজোর নামে বিপুল টাকার রোজগারও করত, একদম রোজগার করত। যে টাকা খরচা হতো তার ডবল টাকা, হয়তো ডবল ট্রিপল টাকা তাদের ফান্ডে ঢুকতো। এবার এই হোর্ডিং, বিজ্ঞাপন এফেক্টেড হওয়ার সম্ভাবনা, কারণ এই যে রাস্তা জুড়ে গোটা এলাকায় যত রাস্তা, যত হোর্ডিং, সবই ক্লাবের। এই রাস্তা তো ক্লাবের না। আইন বলে রাস্তায় হোর্ডিং যদি দেওয়া হয় তাহলে তার উপর অধিকার কর্পোরেশনের।
মানে সেটা বিধাননগর কর্পোরেশন হলে বিধাননগর, কলকাতা কর্পোরেশন হলে কলকাতা, আর যদি পুরসভা হয় তো পুরসভা। কিন্তু আমি কলকাতার কথাই বলছি, যে কলকাতা কর্পোরেশনে ধরুন কলকাতার বড় পুজোগুলো যেভাবে হোর্ডিং আর বিজ্ঞাপন দিয়ে টাকা রোজগার করেছে, এখন কর্পোরেশন বলতেই পারে রাস্তার উপরে গেট করা চলবে না। কর্পোরেশন বলতেই পারে রাস্তার উপরে গেট লাগালে যে টাকা বিজ্ঞাপনে আসবে সেই টাকা কর্পোরেশন নেবে। আমি যেটা শুনলাম যে ইতিমধ্যেই কর্পোরেশন থেকে নাকি বড় কিছু ক্লাব এই আভাস পেয়েছে, অফিসিয়ালি নয় আনঅফিসিয়ালি আভাস পেয়েছে, যে কর্পোরেশন এ ব্যাপারে একটা স্কিম নিতে পারে যে পুজো মণ্ডপ থেকে আপ টু 200 মিটার্স, 200 মিটার পর্যন্ত যে বিজ্ঞাপন থাকবে, ব্যানার হোক, হোর্ডিং হোক, হোয়াট এভার, তার জন্য টাকা কমিটি নেবে। কারণ পুজোটা তো করতে হবে, পুজোর তো খরচ আছে। কিন্তু 200 মিটারের বাইরে যদি ব্যানার বা হোর্ডিং লাগানো হয় তাহলে সেই টাকা কমিটি নয়, নেবে কর্পোরেশন। কারণ লিগালি এটা কর্পোরেশনের হওয়া উচিত। আর কোনো রকম বেআইনি হোর্ডিং, কোনো রকম বেআইনি গেট, এই সমস্ত করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই রীতিমতো আশঙ্কায় আছে বড় ক্লাবগুলো, কারণ তাদের একটা বড় রিসোর্স এই বিজ্ঞাপন। তারা গেট করার সময় আইন মানে না, রাস্তা সরু, সেখান দিয়ে বোথ হয়ে গাড়ি চলে, তার মধ্যেই গেট করে দেওয়া হচ্ছে। কারণ গেট মানে রোজগার, গেটে যে বিজ্ঞাপন আসবে সেই বিজ্ঞাপনের টাকা কমিটির একটা বড় সোর্স, মানি সোর্স। এবার যদি কর্পোরেশন বলে ভাই এইখানে যা রাস্তা আছে তাতে এখানে কোনো গেট লাগানো যাবে না, এতদিন এই ধরনের সমস্যার মুখে ওই ক্লাবকে কখনো পড়তে হয়নি, কিন্তু এবারে পড়তে হতেই পারে। এমনিতেই রাস্তার ব্যাপারে যথেষ্ট সেন্সিটিভ এই সরকার, ইতিমধ্যেই বলা হয়েছে রাস্তা ধর্মাচরণের জায়গা নয়। ফলে রাস্তা জুড়ে যদি হোর্ডিং লাগানো হয়, রাস্তা জুড়ে যদি গেট লাগানো হয়, কর্পোরেশন বলতেই পারে এটা হবে না, এটা বেআইনি। এবার যদি সেটা না লাগানো যায় তাহলে ক্লাবগুলোর হাতে টাকা আসবে কোত্থেকে? যদি মাত্র 200 মিটার পর্যন্ত ব্যানার বা হোর্ডিং লাগানোর টাকা ক্লাব পায়, আর 200 মিটারের ওপাশে যা ব্যানার বা হোর্ডিং তার ওপরে কর্পোরেশন বলে যে আমার অধিকার, এমনকি যদি কর্পোরেশন বলে যে ঠিক আছে 10%, 20% আপনারা নিন, কিন্তু বাকি 80% কর্পোরেশনকে জমা দিতে হবে, এটাও যে কোনো ক্লাবের পক্ষে দুঃসংবাদ। যে আড়ম্বর করে, যে টাকা খরচা করে, যে বাজেট করে তারা পুজো করে, তার ওপরে এর এফেক্ট অবশ্যই পড়বে। কলকাতার বড় পুজো, হাতিবাগান সার্বজনীন, নবীনপল্লী, কাশী বোস লেন, নলিন সরকার স্ট্রিট, এই সমস্ত পুজোয় যে বাজেট থাকে সেই বাজেট অর্ধেকের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। যদি আরও নিচে নামে আমি অবাক হব না। কিন্তু তারপরে কিছু পুজোর ওপর হয়তো এফেক্ট পড়বে না, যেমন ধরুন বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, শিব মন্দির, মুদিয়ালি, বকুলবাগান, এই পুজোগুলো কিন্তু সেভাবে সরাসরি রাজনীতি নিয়ন্ত্রিত বা রাজনৈতিক ব্যক্তি নিয়ন্ত্রিত ছিল না, একেবারে মারাত্মকভাবে ছিল না। টুকটাক তা এখনও যারা কেউ না কেউ তো রাজনৈতিক বিদ থাকবেনই এলাকায়, তাদের হাত হয়তো থাকবে পুজোর পেছনে, কিন্তু মারাত্মকভাবে পুরোপুরি কোনো একটি ব্যক্তি বিশেষের, রাজনৈতিক ব্যক্তি বিশেষের নিয়ন্ত্রিত পুজো নয় বলে এই পুজোগুলো হয়তো অতটা এফেক্টেড হবে না। ফলে কলকাতার কিছু পুজো তার জৌলুস, তার রং ঢং ধরে রাখতে পারবে, কিন্তু অধিকাংশ পুজো, 70 থেকে 80% পুজোর উপরে প্রভাব পড়বে। রাস্তা আটকে পুজো, কলকাতার 80% পুজো হয় রাস্তার উপরে অথবা রাস্তার একটা অংশ আটকে হয়। 80%। বড় বড় পুজোর অনেক পুজো যা খুব অল্প জায়গার মধ্যে হয় এবং একটা বড় অংশ রাস্তায় চলে আসে। আমরা এখনো জানি না সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, একটা জিনিস শুধু এখানে আপনাদের মনে করিয়ে দেওয়ার, ইতিমধ্যে আপনারা জানেন যে গত শুক্রবার যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই ফর্মে যে সরকার তো টাকা দিত এই বিভিন্ন পুজো কমিটিকে 1,20,000 টাকা করে গত বছর পর্যন্ত, তো এবারে এই সরকার দেবে কিনা। উনি একটা জিনিস স্পষ্ট করেছেন যে যে সমস্ত পুজো বিগ বাজেট, যাদের ওই 1,10,000-এর উপর নির্ভর করে পুজো করতে হয় না, সেই সমস্ত পুজোকে সরকার টাকা দিয়ে সাহায্য করবে না। একদম স্পষ্ট বলেছেন যে তারা স্বনির্ভর, তাদের কাছে প্রচুর বাজেট থাকে, তাদেরকে কেন সরকার টাকা দেবে। আবার এটাও সরকার দেখবে যে টাকার জন্য পুজো হবে না এরকম পরিস্থিতি যেন না হয়। এরকম অনেক পুজো আছে যে পুজোগুলো আগে হয়তো লোকাল লোকের কাছ থেকে চাঁদা নিয়ে বা লোকাল বিভিন্ন রিসোর্স থেকে, কর্পোরেটের কাছ থেকে, ছোটোখাটো দোকানদার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করে পুজো হতো, কিন্তু সরকার যখন
সাহায্য করা শুরু করলো, তখন ক্রমশ এই সরকারি সাহায্যের উপর তারা নির্ভরশীল হয়েছে এবং এই যে সোর্সগুলো তারা টাকা জোগাড় করতো যে সমস্ত সোর্স থেকে, তার উপরে নির্ভরতা কমিয়েছে এবং এমন একটা অবস্থায় চলে এসছে এখন তারা এক্সপ্লোর করলে হয়তো ওই সোর্সগুলো থেকে আর টাকা পাওয়া যাবে না। আবার এদিকে সরকারও যদি টাকা না দেয় সেক্ষেত্রে তাদের পরিষ্কার পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হবে। তো এরকম ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে নিঃসন্দেহে পুজো বন্ধ হবে না, এটা সরকার অবশ্যই দেখবে যে কোনো পুজো যেন বন্ধ না হয়ে যায়। এবং একই সঙ্গে তিনি বলেছেন বন্ধ তো হবেই না, দেখুন পুজো হয়তো সংখ্যায় বাড়বে। এইখানে একটা ইঙ্গিত আছে, সংখ্যায় বাড়বে মানে এবার কি বিজেপি নেতাদের পুজো বলে কিছু নতুন পুজোর উদ্ভব হবে? আমরা যখন মুখ্যমন্ত্রী একটা রেঞ্জ অবধি বলেন তারপরে তার ইমপ্লিকেশন কি হতে পারে তা নিয়ে অ্যাজিউম করার, অ্যাজামশনের একটা স্বাধীনতা সাংবাদিকদের থাকে, সাংবাদিকরা সম্ভাবনাগুলো নিয়ে কথা বলেন, কিন্তু আমি এখনই ওই সম্ভাবনার দিকে যাচ্ছি না, কারণ মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন আলোচনা হয়নি। তিনি যেটা বলেছেন তার ব্যক্তিগত মত বলেছেন, কিন্তু এটা নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়নি। বিষয়টা দেখার কথা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগ। এই তথ্য সংস্কৃতি দপ্তরটি মুখ্যমন্ত্রী নিজের হাতেই আছে, তিনিই মন্ত্রী আর একজন প্রতিমন্ত্রী হয়েছেন। তো মুখ্যত মুখ্যমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রী হয়তো সিদ্ধান্ত নেবেন, দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, পরিস্থিতি জানবেন, কত ক্লাব পেত, কোন কোন ক্লাবকে দেওয়া হয়েছে, কোন ক্লাবের কি আর্থিক পরিস্থিতি, এ নিয়ে নিশ্চয়ই একটা রিপোর্ট তিনি চাইবেন তার আধিকারিকরা বা সরকারি অন্য আধিকারিক, পুলিশ, তাদের কাছ থেকে রিপোর্ট আসবে। এ ব্যাপারে যখন সিদ্ধান্ত হবে তখন আনুষ্ঠানিকভাবে সরকারের তরফ থেকে জানানো হবে। শুধু এইটুকু উনি বলেছেন, যারা আর্থিকভাবে সবল তাদের জন্য সরকার পয়সা খরচা করবে না। অর্থাৎ আর্থিকভাবে দুর্বলরা আশা করতে পারেন। এবার সরকার কতটা দেবে, ওই 1,20,000 দেবে নাকি সরকারের কাছে আগে পুজো করে বাজেট জমা দিয়ে কত টাকা খরচা হলো সেই টাকা কম্পেনসেশন নিতে হবে, এইসব পলিসি পরে ঠিক হবে। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে সরকার পুজো হোক এটা নিশ্চয়ই চায়, কিন্তু একই সঙ্গে সরকারের যে নীতি, সেই নীতি এদের জন্য একরকম ওদের জন্য আরেকরকম, এটা যাতে না হয় এটাও সরকার দেখবে এবং দেখাই উচিত, নাহলে এটা নিয়ে তো আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা করার লোকের অভাব নেই। ফলে কলকাতার যে 80% পুজো, যে পুজোগুলোর একটা অংশ রাস্তায় নেমে আসে বা অনেক ক্ষেত্রে রাস্তার ওপরই পুজো হয়, সেই পুজোগুলোর ক্ষেত্রে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে শোনা যাচ্ছে কলকাতায় পুজো উদ্বোধন করতে অমিত শাহ আসবেন, প্রধানমন্ত্রী আসতে পারেন। প্রধানমন্ত্রী নাকি অষ্টমী নবমীতে কলকাতায় থাকার সম্ভাবনা এবং তিনি অনেক পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দিতে পারেন। এইসবগুলো এখনও শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর গতিবিধি তো এত আগে থেকে কিছু ঠিক হয় না। এ ব্যাপারে হয়তো রাজনৈতিক সিদ্ধান্ত হয়তো হয়েছে, কিন্তু সেটা প্রশাসনিক ফর্মে হয়নি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো হয়নি। কিন্তু শোনা যাচ্ছে যে অষ্টমী নবমীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় থাকতে পারেন এবারের পুজোয়। এবং শুধু তাই নয়, পুজো নিয়ে কতগুলো বড় সিদ্ধান্ত সরকারিভাবেও, সিদ্ধান্ত আমি বলবো না, আমি বলতে চাই যে সরকারের নজরদারি খুব বেশি থাকবে। যেমন ধরুন, মহালয়ার আগে পুজো উদ্বোধন কোনোভাবে এবারে সরকার করতে দেবে না। পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয় না। ভারতের যে শাস্ত্র, সনাতন শাস্ত্র, সেই শাস্ত্র মতে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয় না। ফলে দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন হয়ে যাওয়ার যে ছবি আমরা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এবছর সেটা করতে দেওয়া হবে না। পুজো যেগুলো হবে, পুজোর যে সাত্ত্বিক দিক, পুজোর যে নিয়ম কানুন শিষ্টাচার, এই ওপরে আমি আবার বলেছি অতটা বেশি গুরুত্ব থাকতো না, কিন্তু আড়ম্বর উৎসব এটার পেছনেই আমাদের নজর থাকতো বেশি। এবারে অন্তত এইটুকু আমার ধারণা, সরকারিভাবে বিভিন্ন পুজো কমিটিকে নিশ্চিত করতে হবে বা সরকারিভাবে নির্দেশ আসবে যে পুজোর যে নিয়মাবলী আছে শাস্ত্র অনুযায়ী, সেদিকে প্রত্যেকটি পুজো কমিটিকে যথাযথ নজর দিতে হবে। হ্যাঁ, পুজো দেখবার জন্য কলকাতায় ভিড় হবে। পুজো কেমন হচ্ছে, তার আড়ম্বর কতটা, কোন পুজো কোন প্যান্ডেল সব থেকে বড় হলো বা দেখার মতো হলো, তার উপরে নির্ভর করে আঞ্চলিক জায়গায় ভিড়ের চাপও বাড়বে। তার জন্য পুলিশ যে ব্যবস্থা নেয় সেগুলো রুটিন থাকবে। যেমন ধরুন, এই সজল ঘোষের পুজো, ন্যাচারালি সজল বর্তমান সরকারের অংশ, এই পুজোর আড়ম্বর আরও বাড়ার কথা। সেখানে এর আগেই আমরা দেখেছি বিজেপির এক বড় বড় নেতার তারা এসেছেন
উদ্বোধন করেছেন। এবারে সেটা আরও বড় চোখে দেখা যেতে পারে। কিন্তু কিছু কিছু জিনিস যা আমি বললাম আমরা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এবছর থেকে সেটা দেখা যাবে না। শিল্পীদের একটা সংস্থা আছে একমাত্রিক বলে, তারা একটা নতুন কমিটি ইতিমধ্যেই করেছেন। অন্য বিভিন্ন জায়গায় পুজো কমিটিগুলো তাদের কমিটি চেঞ্জ করে ফেলেছে। আমি আপনাদের বললাম যেখানে যেখানে বড় বড় তৃণমূল কংগ্রেসের নেতারা ছিলেন তাদেরকে সরিয়ে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে, এবং তারা নিশ্চিত করছেন যে পুজোটা কতটা যেরকম জৌলুস ছিল তার কতটা কাছাকাছি রাখা যায়। কিন্তু যতই যাই হোক, কলকাতার পুজোর ওপরে একটা প্রভাব তো অবশ্যই পড়বে। কতটা পড়বে সেটা বলার জায়গা এখনই আসেনি। এই রথের দিন যদি খুঁটি পুজো শুরু হয়, তারপর থেকে আস্তে আস্তে বোঝা যাবে কে কতটা বাজেট নিয়ে নামছেন। আর একটা বড় প্রশ্ন আছে দুর্গাপুজোর কার্নিভেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, সেই কার্নিভেল এই সরকারও রাখবে কি না। কারণ কার্নিভেল উৎসবের অংশ হতে পারে, কার্নিভেল পুজোর অংশ নয়। কার্নিভেলের সঙ্গে দুর্গা পুজোর কোনো সম্পর্ক নেই। ফলে কার্নিভেল নিয়ে এই রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাও আমার ধারণা হয়তো দুর্গাপুজোর আগে আগে আমরা জানতে পারবো। তার আগে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানা যাবে না। সরকারের সিদ্ধান্ত না জানা গেলে আমাদের কৌতূহল নিয়ে অপেক্ষাই করতে হবে।